নমস্কার বন্ধুরা, কাহিনীর নতুন একটি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন ঈশ্বর তত্ত্ব। পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে এক চা বিক্রেতা নিজের চা বিক্রি করেই সংসার প্রতিপালন করেন। প্রতিদিন সকালবেলা তিনি চা বিক্রি করার জন্য সেখানে উপস্থিত হন এবং সারাটা দিন চা বিক্রি করে যতটুকু টাকা উপার্জন করে তাই দিয়েই তিনি নিজের পরিবারের প্রতিপালন করেন। এমনই একদিন সকাল সকাল তিনি যখন চা বিক্রি করছিলেন, গ্রামের কয়েকজন ব্যক্তি ছুটে ছুটে স্টেশনের দিকে যাচ্ছিল। সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা দল বেঁধে এইভাবে স্টেশনের দিকে কেন যাচ্ছ? তখনই তারা সেই ব্যক্তিকে বলতে লাগলো, কিছুক্ষণের মধ্যেই গ্রামের ডিএম সাহেব এখানে আসতে চলেছেন। তিনি এখানে এসে গ্রামের পর্যবেক্ষণ করবেন এবং সমস্ত ঘরবাড়ির দেখাশোনা করবেন। তিনি দেখবেন যে গ্রামে কোথায় কি সুবিধা, কোথায় কি অসুবিধা রয়েছে। রাজেন্দ্রবাবু যখন একথা শুনলেন তখন উনি খুব খুশি হয়ে গেলেন। উনি ভাবতে লাগলেন, বাহ, এ তো খুব ভালো খবর। ডিএম সাহেব গ্রামে এসে গ্রামের পর্যবেক্ষণ করছেন, এর থেকে ভালো সুখের সংবাদ আর কী বা হতে পারে। এমনটা বলেই রাজেন্দ্রবাবু আবারও নিজের চা বানানোতে ব্যস্ত হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে ডিএম সাহেব এসে উপস্থিত হলেন। সকলেই ওনাকে ঘিরে রেখেছিল। সকলে ডিএম ম্যাডামকে ঘিরে রেখে নিজের নিজের সমস্যা বলছিল এবং তিনিও সকলের সমস্যা শুনছিলেন। হঠাৎ করেই তিনি সকলকে অবাক করে দিয়ে সেই চাওয়ালার কাছে গেলেন এবং তার পা ছুঁয়ে প্রণাম করলেন আর বলতে লাগলেন, বাবা, আমি চলে এসেছি। এদিকে সেই চা বিক্রেতা যখন ডিএম ম্যাডামের দিকে তাকালেন তখন ওনার চোখ থেকে জল চলে আসলো। উনি বলতে লাগলেন, মারে, তুই এসেছিস আর তুই এখানকার ডিএম? বন্ধুরা, কে ছিল সেই ডিএম ম্যাডাম এবং কেনই বা তিনি সেই চা বিক্রেতাকে বাবা বলে সম্বোধন করছিলেন? আর যদি সেই ডিএম ম্যাডাম চা বিক্রেতারই মেয়ে হতো তাহলে তিনি কেন এই বিষয়ে কিছু জানতেন না? চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে রাজেন্দ্রবাবু তার ছোট্ট পরিবার নিয়ে বাস করতেন। তিনি চা বিক্রি করে নিজের পরিবারের প্রতিপালন করতেন। রাজেন্দ্রবাবুর এক মেয়ের নাম ছিল প্রেরণা। প্রেরণা ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল। রাজেন্দ্রবাবুর গ্রামে একটি চায়ের দোকান ছিল এবং সে চায়ের দোকানে তিনি সারা দিন যে চা বিক্রি করতেন তাই দিয়েই তিনি যত টাকা উপার্জন করতেন তাতেই নিজের পরিবারের, নিজের সংসারের প্রতিপালন করতেন। এদিকে প্রেরণা ছোট থেকেই পড়াশোনায় ভালো হওয়ার কারণে রাজেন্দ্রবাবু তাকে একটি ভালো স্কুলে ভর্তি করেছিল। নিজের সাধ্য না থাকা সত্ত্বেও তিনি নিজের মেয়েকে একটি গ্রামের ভালো স্কুলে ভর্তি করে তাকে পড়াশোনা করাচ্ছিলেন। এদিকে প্রেরণা প্রতি বছর ভালো নাম্বার নিয়ে পাশ হতো। প্রেরণার ইচ্ছা ছিল সে যেন বড় হয়ে একজন সরকারি অধিকারী হতে পারে। এভাবেই সময় কাটতে লাগলো আর প্রেরণা নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। সে পড়াশোনার জন্য কোনো টিউশনও নিত না। তার বন্ধু বান্ধবের কাছ থেকে নোট সংগ্রহ করেই সে নিজের পড়াশোনা করত। এইভাবে দীর্ঘ পরিশ্রমের পর প্রেরণা মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও খুব ভালো নম্বর নিয়ে পাশ করেছিল। তারপর গ্রামেরই একটি কলেজে সে অ্যাডমিশন নিল এবং সেখানেই নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। গ্র্যাজুয়েশন করার পর প্রেরণা তার বাবাকে জানালো যে সে একজন ভালো সরকারি চাকুরে হতে চায় আর যার জন্যে তাকে কোনো ভালো জায়গা থেকে একটা ট্রেনিং নিতে হবে। তখনই রাজেন্দ্রবাবু প্রেরণাকে জানালেন, দেখ মা, আমার কাছে তো এমন কিছু জমা পুঁজি নেই যে আমি তোকে ভালো কিছু পড়াতে পারি। প্রেরণা বলল, বাবা, কিন্তু আমি যে পড়াশোনা করতে চাই সে তো খুবই খরচা সাপেক্ষ। তাহলে কি আমি পড়াশোনা করব না? আমি কি নিজের লক্ষ্যে পৌঁছবো না? মেয়ের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে রাজেন্দ্রবাবু নিজের জমির কিছুটা অংশ বিক্রি করে দিলেন এবং সেই টাকা নিজের মেয়ের হাতে তুলে দিলেন। তিনি বললেন, মা, এই টাকা দিয়ে যদি তুই নিজের জীবন গড়ে নিতে পারিস তাহলে করে নে, কারণ এর থেকে বেশি সামর্থ্য আমার মধ্যে নেই। প্রেরণা তখন সেই টাকা নিয়ে শহরে চলে গেল এবং শহরে একটি হোস্টেলে থাকতে শুরু করলো। সেখানে থেকেই সে ইউপিএসসি এক্সামের জন্য পড়াশোনা করলো এবং দীর্ঘ 2 বছর কঠোর পরিশ্রমের পর সে ইউপিএসসি এক্সাম ক্র্যাক করলো এবং তারপর তার মেন্সও ক্লিয়ার হয়ে গেল। ইন্টারভিউতে যখন জাজরা তাকে সমস্ত রকম প্রশ্ন জিজ্ঞেস করছিলেন তখন প্রেরণা নিজের জীবনের সমস্ত ঘটনা তাদের জানালো। তাদেরকে প্রেরণা
প্রেরণা জানালো কিভাবে তার বাবা কঠোর পরিশ্রম করে তাকে জীবনে এতটা বড় করে তুলেছেন, কিভাবে নিজের জমি বিক্রি করে নিজের মেয়েকে পড়াশোনা শেখার জন্য টাকা হাতে তুলে দিয়েছেন। একথা শোনার পর সেখানে থাকা সমস্ত এক্সামিনাররা প্রেরণার বাবার প্রশংসায় পঞ্চমুখ হলেন। সেদিন প্রেরণা তাদের সমস্ত প্রশ্নের উত্তর খুব সঠিকভাবেই দিয়েছিল। কিছুদিনের মধ্যে প্রেরণার ইন্টারভিউয়ের রেজাল্ট বেরিয়ে গেল। প্রেরণা সেবার সিলেক্টেড হয়ে গেছিল এবং সে এখন একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে গেছিল। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পদে নথিভুক্ত হওয়ার পর প্রেরণা কিছুদিনের জন্য ট্রেনিংয়ে চলে গেল। প্রায় কয়েক মাস ট্রেনিং সম্পন্ন করার পর সে একটি জেলায় নিজের কার্যভার নিল এবং সেখানেই নিজের কাজকর্ম করতে লাগলো। এই সমস্ত ঘটনার মধ্যে প্রায় 3 বছর কেটে গেছিল। আর এই 3 বছরের মধ্যে প্রেরণা একবারও রাজেন্দ্র বাবুর সঙ্গে দেখা করতে নিজের বাড়িতে আসেনি। প্রেরণা মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল তার বাবা তাকে যে টাকা দিয়েছে সে যতদিন না সেই টাকা নিয়ে নিজের বাড়িতে যেতে পারছে এবং তার বাবার জমি তাকে ফিরিয়ে দিতে পারছে ততদিন সে আর বাড়িতে ফিরবে না। ছোটবেলা থেকেই সকলেই প্রেরণাকে বলেছিল যে তোর বাবার যদি একটা ছেলে হতো তাহলে সে তোর বাবার মুখ উজ্জ্বল করতে পারত, তোর বাবার দুঃখের দিন কষ্টের দিন দূর হতে পারত। প্রেরণা সবসময় এটাই ভেবেছিল যদি ছেলেরা পারে তবে মেয়েরা কেন পারবে না। প্রেরণা নিজের বাবাকেও এই কথা জিজ্ঞেস করত, বাবা ছেলে হলে বাবা মা এত খুশি হয় কিন্তু মেয়ে হলে কেন বাবা মা এত কষ্ট পায়, কেন তারা খুশি হতে পারে না? একটা ছেলে যা করতে পারে একটা মেয়ে কি তা করতে পারে না? তখন প্রেরণার বাবা রাজেন্দ্রবাবু তাকে বলতো একটা ছেলে যা করতে পারে একটা মেয়ে তার থেকে অনেক বেশি করতে পারে। তুই কেন এই সমস্ত কথা ভাবছিস? তুই শুধুমাত্র পড়াশোনার দিকে মন দে। আমি জানি তুই নিজের জীবনে বড় হতে পারবি, নিজের জীবনে তুই সফল হতে পারবি। তুই আমার ছেলে মেয়ে দুটোই, তুই আমার মুখ উজ্জ্বল করবি এটা আমি বিশ্বাস করি। প্রেরণার বাবা সব সময় প্রেরণাকে দৃঢ় বিশ্বাস দিত। উনি কত কষ্ট করে কত সংগ্রাম করে নিজের মেয়েকে পড়াশোনার খরচ তার হাতে তুলে দিতেন সেটা শুধুমাত্র রাজেন্দ্রবাবু আর প্রেরণাই জানতো। অবশেষে প্রেরণার কাছে সেই দিন চলে আসলো যখন সে তার বাবার কাছে গিয়ে বাবার জমি ফিরিয়ে দিতে পারত। প্রেরণা সেখানে পৌঁছলো। একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গ্রামে আসছে শুনে গ্রামের মানুষজন তাকে দেখার জন্য সেখানে সমবেত হলো। কিন্তু প্রেরণা নিজের গাড়ি থেকে নেমে নিজের বাবার কাছে গেল এবং নিজের বাবাকে বলতে লাগলো, বাবা আমি চলে এসেছি। এদিকে রাজেন্দ্রবাবু যখন প্রেরণাকে দেখলেন তখন ওনার বুকের ভেতরটা যেন আনন্দে উৎফুল্লে ভরে উঠছিল। রাজেন্দ্রবাবু একজন সাধারণ ব্যক্তি ছিলেন। ডিএম সাহেব কি হয়, এসপি সাহেব কি হয় উনি এটা কিছুই জানতেন না। প্রেরণাও কখনো নিজের বাবাকে এটা জানাতে চায়নি যে সে কি নিয়ে পড়াশোনা করছে, কারণ প্রেরণা জানতো যে তার বাবা হয়তো কিছু বুঝতে পারবে না। তাই সে যখন নিজের পদ এবং প্রতিষ্ঠা নিয়ে সেখানে পৌঁছবে, নিজের বাবার সামনে দাঁড়াবে, একমাত্র তখনই তার বাবা এর মূল্য বুঝতে পারবে, এর মর্ম বুঝতে পারবে। সেটা ভেবেই প্রেরণা প্রথম দিকে তার বাবাকে কিছু জানায়নি এবং পরবর্তীকালে যখন রাজেন্দ্রবাবু নিজের মেয়েকে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে দেখলেন এবং তিনি জানলেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি হয়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পদমর্যাদা কি হয়, তখন ওনার বুকটা গর্বে ভরে উঠল। উনি সকলের সামনে বললেন যে আমি জানতাম যে আমার মেয়ে জীবনে এমন একটা কাজ করবে যাতে আমার মুখ উজ্জ্বল হবে। একদিন যারা রাজেন্দ্রবাবুকে বলেছিল তোর ছেলে হলেই ভালো হতো, একমাত্র মেয়ে, তোর দেখার কেউ নেই, তোর সঙ্গ দেওয়ার কেউ নেই, আজ তাদের মুখ চুন হয়ে গেছিল। তারা নিজের চোখের সামনে রাজেন্দ্রবাবুর মেয়েকে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে দেখছিল। তারা সকলেই আজকে প্রেরণার সামনে নতমস্তক ছিল। সকলের প্রেরণাকে প্রয়োজন ছিল। একসময় যারা যারা প্রেরণাকে অবহেলা করেছিল, রাজেন্দ্রবাবুকে অবহেলা করেছিল, আজ তাদের সমস্ত ভুল তারা বুঝতে পেরেছিল। তারা বুঝতে পেরেছিল যে একটা মেয়ে চাইলেই সব কিছু করতে পারে।
প্রেরণা যখন এইচএস দিচ্ছিল তখন গ্রামের অনেকেই রাজেন্দ্রবাবুকে বলেছিল যে মেয়ে বড় হয়েছে, মেয়েকে এখন বিয়ে দিয়ে দে। গ্রামের মেয়ে এতদিন অবধি বাড়িতে এইভাবে বসিয়ে রাখা উচিত নয়, এরপরে উল্টোপাল্টা কোনো একটা কাজ হয়ে যাবে, কোনো ভুলভাল কাজ করে কারোর সঙ্গে পালিয়ে যাবে। রাজেন্দ্রবাবুকে সকলেই এই সমস্ত কথা বলতো এবং তার মন ভাঙানোর চেষ্টা করত, কিন্তু রাজেন্দ্রবাবু কখনোই কারোর কথায় কোনো কান দেয়নি। তিনি জানতেন যে তার মেয়ে কতটা সৎ এবং সরল, তার মেয়ে পড়াশোনা ছাড়া আর কিছুই জানে না। যখন রাজেন্দ্রবাবু তার মেয়েকে শহরে পড়তে পাঠিয়েছিল তখনও গ্রামের অনেকে বলেছিল মেয়ে শহরে যাচ্ছে, দেখবি আর বাড়ি ফিরবে না, সেখানে কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে। কিন্তু রাজেন্দ্রবাবু নিজের মেয়ের উপর ভরসা ছিল, আর আজ প্রেরণা ওনার ভরসা রেখেছিল, ওনার মুখ উজ্জ্বল করেছিল। আজ প্রেরণার সামনে সকলে নতমস্তক হতে বাধ্য হয়েছিল। রাজেন্দ্রবাবু প্রেরণার সরকারি গাড়ি করে তার বাড়িতে পৌঁছলেন এবং প্রেরণার মা যখন প্রেরণাকে দেখল তখন তিনি প্রেরণাকে দেখে তাকে জড়িয়ে ধরলেন এবং হাউ হাউ করে কাঁদতে লাগলেন। প্রেরণার মা ভেবেছিল হয়তো প্রেরণা আর কখনোই তাদের কাছে ফিরে আসবে না। তার মা নিজের মেয়েকে অনেক আদর করলেন, অনেক ভালোবাসলেন। তারপর প্রেরণা তার মা বাবাকে বলতে লাগলো, তোমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করো, আমার একটা দরকারি কাজ আছে, আমি কাজটা সেরেই আসছি। এমনটা বলে প্রেরণা নিজের সরকারি গাড়ি করে আবারও সেই মহাজনের বাড়িতে চলে গেল, যেখান থেকে তার বাবা নিজের জমিটা বিক্রি করে প্রেরণাকে টাকা এনে দিয়েছিল। প্রেরণা মহাজনের বাড়িতে গিয়ে মহাজনকে সমস্ত ঘটনা বলল। তখনই সেই মহাজন প্রেরণার কাছে হাত জোড় করে বলতে লাগলো, ম্যাডাম আপনি আমার কাছে কি চান আপনি আমাকে বলুন, আমি আপনাকে সমস্ত রকম সাহায্য করতে রাজি আছি। প্রেরণা বলল, দেখুন আমার বাবা যে জমিটা বিক্রি করে দিয়েছিল আমি সেই জমিটা আবার আপনার কাছ থেকে কিনে নিতে চাই। আপনি শুধু আমাকে এতটুকু সাহায্য করুন যে আপনি আমার কাছে আপনার ওই জমিটা বিক্রি করে দিন। তখনই সেই মহাজন প্রেরণার এক কথায় ওই জমিটা তার কাছে বিক্রি করে দিল এবং সমস্ত কাগজপত্র প্রেরণার হাতে তুলে দিল। প্রেরণা তার বাবার সেই দলিল নিয়ে তার বাবার কাছে পৌঁছলো এবং তার বাবার হাতে ওই দলিল দিয়ে বলতে লাগলো, বাবা এই নাও তোমার সেই জমি, তোমার অনেক কষ্টের উপার্জন এটা, আমার জন্যে তুমি এই জমিটা বিক্রি করে দিয়েছিলে, তোমার মেয়ে আজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছে, তাই এটা আমি তোমাকে উপহার হিসেবে দিলাম। প্রেরণার বাবা যখন সেই জমির কাগজটা দেখলেন তখন ওনার চোখ থেকে জল বেরিয়ে আসলো। ওই জমিটা ওনার মায়ের জমি ছিল, উনি নিজের মায়ের জমি বিক্রি করে নিজের মেয়েকে পড়াশোনার টাকা দিয়েছিলেন। রাজেন্দ্রবাবু নিজের মেয়েকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, মারে তুই আমার গৃহলক্ষ্মী, আজ আমি কন্যা সন্তানের বাবা হিসেবে নিজেকে গর্বিত অনুভব করছি, তোর মতো মেয়ে যেন ঘরে ঘরে হয়। প্রেরণা নিজের বাবা মার পা ছুঁয়ে তাদেরকে প্রণাম করলো আর বলতে লাগলো, বাবা তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আমি যেন সকলের মঙ্গলের জন্য কাজ করতে পারি, আমি যেন এই সমাজের উন্নতির জন্য কাজ করতে পারি। তারপর প্রেরণা তার বাবা মাকে নিয়ে নিজের সরকারি কোয়ার্টারে চলে গেল। রাজেন্দ্রবাবুর এখন আর চা বিক্রি করতে হয় না, তিনি নিজের মেয়ের সঙ্গে সুখে শান্তিতে নিজের বার্ধক্য জীবন উপভোগ করছিলেন। পরবর্তীকালে রাজেন্দ্রবাবু তার সেই গ্রামের জমিতে একটি বড় বৃদ্ধাশ্রম করেন এবং সকল দুস্থ ব্যক্তিদেরকে সেখানে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন। তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা? আপনারাও কি নিজেদের জীবনে এমন কোনো দৃষ্টান্তের সাক্ষী হয়ে রয়েছেন? যদি আপনারাও কোনো এমন কাহিনী এমন ঘটনা জানেন তবে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা এই কাহিনীগুলো আপনাদের বিরক্ত করার জন্য অথবা আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না, এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা একটি সঠিক শিক্ষা পেতে পারেন এবং কোনো ঘটনা ঘটলে বা কোনো ঘটনা ঘটার আগে আপনারা এই বিষয়ে সতর্ক হতে পারেন। তবুও যদি এই কাহিনীগুলোর জন্য আপনারা কোনোভাবে ব্যথিত হয়ে থাকেন তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।